দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদা ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। বর্ণাঢ্য আয়োজনে ঘটা করে চীন জুড়ে উদযাপিত হয়েছে ড্রাগন বোট উৎসব বা তুয়ান উ চিয়ে। গেল সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে ড্রাগন নৌকার প্রতিযোগিতা, ঐতিহ্যগত মজার খাবার দাবার এবং প্রথাগত সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে উদযাপিত হয় এই উৎসব। গোটা চীনে এই উৎসবের আমেজ এবং উদযাপনের এক ঝলক চলুন দেখে নেওয়া যাক। ড্রাগন বোট ফেস্টিভ্যাল, যা চীনা ভাষায় তুয়ান উ চিয়ে নামে পরিচিত, এবছর জুনের 10 তারিখ দিবসটি উদযাপন করা হয়। বরাবরের মতো দেশ জুড়ে সপ্তাহব্যাপী এই উৎসবকে ঘিরে চলে বর্ণিল আয়োজন। আর উৎসবের সুযোগটি কাজে লাগাতে দেশ জুড়ে পর্যটন কেন্দ্রগুলোতেও ঢল নামে দর্শনার্থীদের। উৎসবটির বিখ্যাত খাবার চোংজি। এই চোংজি ছাড়া ড্রাগন বোট উৎসব জমেই না। এ সময় চীনের সবখানে খাবারটি তৈরি করতে দেখা যায়। এদিকে ড্রাগন বোট ফেস্টিভ্যাল উপলক্ষে মধ্য চীনের চোংচিয়াচিয়ে শহরের থিয়ানমেন পর্বতের বিখ্যাত দর্শনীয় স্থান থিয়ানমেন গুহায় একটি অনন্য ড্রাগন নৃত্য পরিবেশিত হয়। তু চিয়া জাতিগোষ্ঠীর শতাধিক শিল্পী এই নাচ পরিবেশন করেন। পূর্ব চীনের সুচৌ শহরের শিশান সড়কে প্রথমবারের মতো একটি বিশেষ ড্রাগন বোট ফেস্টিভ্যাল মেলা বসে। সেখানেও খাওয়া হয় চোংজি। সেখানে আয়োজন করা হয় তীর ছোঁড়া সহ আরও কিছু খেলা। মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে ওই সড়ক। প্রতি বছর ড্রাগন বোট ফেস্টিভ্যালের সময় পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের ই ছোন শহরের নানরে ওল্ড গ্রামে একটি গাছের নিচে জড়ো হন স্থানীয়রা। তাদের মতে এটি হলো শান্তির গাছ। এখানে জড়ো হওয়াটাই এখানকার রীতি হয়ে দাঁড়িয়েছে। ড্রাগন বোট উৎসবের প্রধান ইভেন্ট হল ড্রাগন নৌকা বাইচ। দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের ছিয়ানতোংনান মিয়াও এবং তোং স্বায়ত্তশাসিত প্রিফেকচারের চেন ইউয়ান কাউন্টিতে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। চিয়াংসু প্রদেশের নানচিং সিটির সুয়ান উ লেকে হয় ড্রাগন নৌকা ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। কুয়াংতং প্রদেশের শান্থৌ সিটির চিনপিং জেলার কৌনান গ্রামেও অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। হোনান প্রদেশের সিয়াংসি থুচিয়া এবং মিয়াও স্বায়ত্তশাসিত প্রিফেকচারের ফংহুয়া টাউনে ড্রাগন নৌকার প্রতিযোগিতা দেখতে ভিড় করেন পর্যটকরা। এই উৎসবকে ঘিরে মধ্য চীনের হুবে প্রদেশের চিংচৌ শহরে একটি ড্রোন শোর আয়োজন করা হয়। এই শো প্রায় 10,000 পর্যটককে আকর্ষণ করে। দক্ষিণ পশ্চিম সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের লাসা সিটিতেও হয় ড্রাগন বোট প্রতিযোগিতা। বেইজিংয়ের শিচিংশান জেলার একটি শীতকালীন অলিম্পিক থিমযুক্ত পার্কে শিশুদের ঐতিহ্যগত সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই উপলক্ষে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের একটি সুপরিচিত পর্যটন গন্তব্য শাংরি-লা সিটি তুয়ান উ উৎসব উদযাপনের জন্য নৌকা দৌড়ের পরিবর্তে ঘোড় দৌড়ের আয়োজন করে। এদিকে চীনা সেনারাও ড্রাগন বোট উৎসব উদযাপনে বিশেষ কার্যক্রম পরিচালনা করে।
রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। এদিকে ড্রাগন বোট ফেস্টিভ্যাল উদযাপনে একটি বিশেষ গালা অনুষ্ঠান সম্প্রচার করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। অনুষ্ঠানটি সিসিটিভি ছাড়াও সিএমজির একাধিক প্ল্যাটফর্মে সম্প্রচার হয়। এর আগে প্রাচীন কবি ছু ইউয়ানের জন্মস্থান মধ্য চীনের হুবেই প্রদেশের ইছাং শহরে অনুষ্ঠানটি ধারণ করা হয়। ড্রাগন বোট ফেস্টিভ্যাল চীনা চান্দ্র ক্যালেন্ডারের পঞ্চম মাসের পঞ্চম দিনে এই ঐতিহ্যবাহী উৎসবটি উদযাপন করা হয়। এই উৎসবের একটি মিথ দেশপ্রেমিক কবি ছু ইউয়ানের প্রতি মানুষের ভালোবাসা। প্রাচীন চীনা কবি ছু ইউয়ানের স্মৃতিতে এদিন নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কবি ছু ইউয়ানের জন্মস্থান মধ্য চীনের হুবেই প্রদেশের ইছাং শহর। সেখানে সিএমজির এবারের বিশেষ গালা অনুষ্ঠানটি চিত্রায়ন করা হয়েছে। অনুষ্ঠানটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্থানীয় ল্যান্ডস্কেপের সৌন্দর্যকে শৈল্পিক পরিবেশনার সঙ্গে মিশ্রিত করা হয়েছে, যা ইছাং সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে। এবার সিএমজি প্রোগ্রামটি আমার শহর, আমার প্রেম, আমার স্বপ্ন এবং আমার দেশ এই চারটি বিষয়কে থিম করে কবিতা, অপেরা, নৃত্য, লোকসঙ্গীত এবং মার্শাল আর্টের মাধ্যমে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতিকে প্রদর্শন করে। ইয়াংজি নদীর অববাহিকায় চিত্রায়ন করা হয়েছে কবিতা এবং লোকসঙ্গীতের অংশ। কবিতা আবৃত্তি করেন দেশের সুপরিচিত শিল্পীরা। ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির উত্তরাধিকার তুলে ধরতে বিশেষ সম্প্রচারের সময় অপেরা, গান এবং সড়কে নাচ উপস্থাপন করা হয়। যেহেতু 2024 সাল চীন এবং ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 60তম বার্ষিকীকে চিহ্নিত করে, তাই ফরাসি তরুণদের চীনে উৎসব উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। তারা বিখ্যাত ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করেন এবং ড্রাগন বোট উৎসবের রীতিনীতিগুলো অনুভব করেন। অনুষ্ঠান চলাকালীন চীনা এবং ফরাসি শিশুরা দীর্ঘ সময়ের জন্য গভীর বন্ধুত্বের কথা জানিয়ে একসঙ্গে গান পরিবেশন করেন। গালা অনুষ্ঠানটি সিসিটিভি 1, সিসিটিভি 3, সিসিটিভি 15, yangshipin.com, cnr.cn, cctv.com সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হয়। রওজায়ে জাবিদা ঐশী,
সিএমজি বাংলা। চীনের প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ৮ শিক্ষার্থী অল্প সময়ে তারকা খ্যাতি পেয়েছে। তারা গ্রামীণ একটি রক ব্যান্ডের শিল্পী। মধ্য চীনের হুনান প্রদেশের হ্যাংইয়াং কাউন্টির একটি বড় প্রত্যন্ত স্কুলে পড়াশোনা করে তারা। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, কিভাবে তারা এই খ্যাতি অর্জন করেছে? তাদের রক ব্যান্ড করে গড়ে তোলার নেপথ্যে ভূমিকা রেখেছেন একজন শিক্ষক। সেই নেপথ্যের গল্পটি চলুন শোনা যাক হোসনে মোবারক সৌরভের কাছ থেকে। 1 2 3 4 da 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 da। ব্যান্ড দলটি গঠিত হয়েছে মাত্র ১.৫ বছর আগে, কিন্তু এখন তারা স্থানীয় তারকা। স্কুলের বাইরে পারফর্ম করার জন্য প্রায়ই ডাক পড়ে দলটির। মিয়াওশি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিংতানের মতে, ব্যান্ডের বেশিরভাগ শিক্ষার্থী ছিল পিছিয়ে থাকা। শিল্পী হওয়ার আগে সঙ্গীতের প্রতি তাদের ভালোবাসা প্রকাশই করতে পারেনি আত্মবিশ্বাস ও লজ্জার ভয়ে। পাহাড়ের কোল ঘেঁষে মিয়াওশি প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীর বাবা মা থাকে দূর শহরে। স্কুলটির ৩২ শিক্ষার্থীর মধ্যে ২৮ জনই বলা যায় সুবিধাবঞ্চিত। এদের অনেকেই আবার অন্তর্মুখী স্বভাবের, ঘাটতি ছিল আত্মবিশ্বাসেও। এ সমস্যা দূর করতেই নিংতানের মাথায় আসে গানের দল গড়ার আইডিয়া, কিন্তু স্কুলটির কোনো শিক্ষকই জানতেন না গান। 1 2 3 4 da 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 da। নিং খুঁজতে শুরু করেন প্রশিক্ষক। প্রত্যন্ত গ্রামে সেটা পাওয়াও যাচ্ছিল না। ২০২২ সালে হেংইয়াং শহরে একটি বাদ্যযন্ত্রের দোকানে পাওয়া গেল সঙ্গীতপ্রেমী সো ওয়েনচিনের। তাকে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব নেয়ার প্রস্তাব দেন নিং। রাজিও হন সো ওয়েন। ২০২২ সাল থেকে ওয়েন প্রতি সপ্তাহে একদিন করে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ক্লাস নিতে শুরু করলেন। নিজের কিবোর্ড ও গিটার নিয়ে ৬০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে লাগলেন নিয়মিত। বাদ্যযন্ত্রগুলো দেখে তারা খুব খুশি হয়, যেন মূল্যবান সম্পদ পেয়েছে। আমি তাদের আশ্বস্ত করেছি, চিন্তা করো না, নিশ্চিন্তে এগুলো ব্যবহার করতে পারো। যখনই আমি গান শুনি, আমার মনে হয় আমার মনের খালি ক্যানভাসটা ভরে যায়। তখন মাথায় শুধু সুরই বাজে। শহরের কেন্দ্রে থাকা নিজের দোকান পরিচালনায় ওয়েন ব্যস্ত থাকলেও শিক্ষার্থীদের কোনো পারফরমেন্সের আগে তিনি সপ্তাহে ২ দিন স্কুলে যান। ওদের সাথে কাটানো প্রতিটি সময় আমাকে প্রশান্তি দেয়। যতক্ষণ ওদের সঙ্গে থাকি, প্রতিটি মুহূর্তে আমি সুস্থ হয়ে উঠি। আমার মানসিক চাপ থাকে না। স্কুলের প্রধান শিক্ষকের মতে, গ্রামীণ শিক্ষা উন্নয়নে তিনি এবং তার শিক্ষকরা আরো বড় স্বপ্ন দেখছেন। সামনে একটি পরিবেশনা আছে, তাই কয়েকদিন হলো মিস্টার উয়েন এখানে রিহার্সাল করাচ্ছেন। এটি একটি অসাধারণ সুযোগ আমাদের এবং শিক্ষার্থীদের জন্য। ব্যান্ড গঠনের মাত্র ২ মাসেই অনেক সুহৃদয় মানুষ এই ব্যান্ডটিকে দান করেছেন বাদ্যযন্ত্র। সঙ্গীতের পাশাপাশি শিক্ষার্থীরা আরো বেশি মনোযোগী হচ্ছে তাদের পড়াশোনায়, উন্নতিও হচ্ছে তাদের পড়াশোনার। ব্যান্ডে যোগ দেওয়ার আগে আমার মন খারাপ থাকতো। এখন বন্ধুদের সাথে অনুশীলনের পর এখন আর মন খারাপ হয় না। ভবিষ্যতে আমি মিস্টার ওয়েনের মতো শিক্ষক হতে চাই। রক ব্যান্ডটি এখন মঞ্চে উঠে গ্রামবাসী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে পরিবেশন করে তাদের গান। দর্শকদের করতালিতে পায় আরও উৎসাহ। গ্রামীণ এই রক ব্যান্ডের গল্প তুলে ধরেছে সঙ্গীত কিভাবে দূর করতে পারে শিক্ষার্থীদের অন্তর্মুখিতা, খুলে দিতে পারে সম্ভাবনার দুয়ার। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।
着下课，等待着放学，等待游戏的童年。প্যারিস অলিম্পিকের কারণে আবারও রমরমা হয়ে উঠেছে চীনের ছোট পণ্যের বড় বাজার ইউ। এই বাজারে ৭৫,০০০ ব্যবসায়িক সংস্থা রয়েছে, ২৬টি বিভাগে ২.১ মিলিয়নেরও বেশি পণ্য রয়েছে এবং পণ্যের সংখ্যাও চমকপ্রদ। ২০২৩ সালে ইউর আমদানি ও রপ্তানির পরিমাণ ৫৬০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে, বৃদ্ধির হার ১৫%-এরও বেশি। ওয়ার্ল্ড সুপারমার্কেট হিসেবে ইউ তার ছোট পণ্য দিয়ে একটি বড় বাজার তৈরি করেছে। প্রতি সপ্তাহে এখানে বেশ কিছু নতুন পণ্য প্রদর্শিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী লাবণ্য লিলি। প্যারিস অলিম্পিক গেমস ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চীনের ইউ শহর আবারও বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে। সম্প্রতি সাংবাদিকরা জেজিয়াং প্রদেশের ইউ ইন্টারন্যাশনাল ট্রেড সিটিতে এসেছেন এবং দেখেন যে অনেক ফরাসি উপাদানযুক্ত পণ্য বাজারের খোলা জায়গায় প্রদর্শিত হচ্ছে। মাঝে মাঝে বণিকরা স্পোর্টসওয়্যার ও প্রতিরক্ষামূলক গিয়ার সহ অলিম্পিক সম্পর্কিত পণ্যের অর্ডার দিতে আসছেন। তথ্য উপাত্তে অলিম্পিক অর্ডারগুলোর জনপ্রিয়তা দেখা যাচ্ছে। কাতার বিশ্বকাপ, চেংদু ইউনিভার্সিটি, হাংজৌ এশিয়ান গেমস এবং প্যারিস অলিম্পিক গেমস একের পর এক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। কেন ইউ সবসময় ব্যবসার সুযোগ লুফে নিতে পারে এবং বড় ইভেন্টের বাজার সংক্রান্ত সুবিধা পায়? ইউ ট্রেড সিটির মধ্য দিয়ে হেঁটে গেলে দেখা যাবে এখানে ৭৫,০০০ ব্যবসায়িক সংস্থা রয়েছে, ২৬টি বিভাগে ২.১ বিলিয়নেরও বেশি পণ্য রয়েছে এবং পণ্যের সংখ্যাও চমকপ্রদ। আপনি ইচ্ছামতে যে কোনো ছোট্ট পণ্য কিনতে পারেন। এটাই হলো সারা বিশ্বের ব্যবসায়ীদের আকর্ষণ করার ক্ষেত্রে ইউর চাবিকাঠি। ওয়ার্ল্ড সুপারমার্কেট হিসেবে ইউ তার ছোট্ট পণ্য দিয়ে একটি বড় বাজার তৈরি করেছে। নতুন পণ্য উচ্চমানের উন্নয়নের প্রবণতা দেখাচ্ছে। প্রতি সপ্তাহে এখানে বেশ কিছু নতুন পণ্য প্রদর্শিত হয়। এতে স্বাধীন ব্র্যান্ড এবং উচ্চমানের পণ্যের অনুপাতও বাড়ছে। তীব্র প্রতিযোগিতামূলক এবং বিপুল সম্ভাবনার বাজারে উদ্ভাবনে ক্রমাগত বিনিয়োগ হাজার হাজার কোম্পানির এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস। সম্পূর্ণ চীন একটি বৃহৎ দেশের অর্থনৈতিক প্রাণশক্তি প্রদর্শন করে। আজ ইউ শহরে বিশেষ শতাধিক দেশ অঞ্চলের ১৫,০০০-এরও বেশি বিদেশি ব্যবসায়ী বসবাস করছেন। অভ্যন্তরীণ সরবরাহকৃত পণ্যগুলো দেড় শতাধিক জেলা ও শহরে পৌঁছাতে পারে এবং বাইরে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে সংযুক্ত হয় বিশেষ ২৩০-টিরও বেশি দেশ অঞ্চলে পৌঁছে যেতে পারে। কিছু নেটিজেন বলেছেন, অলিম্পিক যেখানেই অনুষ্ঠিত হোক না কেন ইউর অর্ডার বেড়ে যাবে। ইউ নামের জানালার মাধ্যমে বিশ্ব কেবল বিশ্বব্যাপী শীর্ষে থাকা চীনের উৎপাদন শিল্পের জোরালো শক্তি দেখে না, সেই সঙ্গে চীনের শক্তিশালী অভ্যন্তরীণ বিকাশ, প্রাণশক্তি স্থিতিস্থাপকতা ও চীনের অতি বৃহৎ স্কেলের বাজারের তৈরি বিশাল নতুন সুযোগও দেখতে পাচ্ছে। সিএমজি বাংলা, বেইজিং থেকে। চীনের চিরায়ত সাহিত্য থেকে পাঠ করে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে এই সাহিত্যের আবেদন অনেক মানুষের কাছে পৌঁছে দিয়েছেন একজন নারী। এর মাধ্যমে তিনি যেমন চিরায়ত সাহিত্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব পালন করছেন, তেমনি নিজেও পেয়েছেন সাফল্য ও জনপ্রিয়তা। চীনের ক্লাসিক সাহিত্য লাল প্রাসাদের স্বপ্ন বা এ ড্রিম অফ রেড ম্যানশন থেকে অভিনয় করছেন একজন নারী। লাইভ স্ট্রিমিংয়ে এই গল্প শুনছে অসংখ্য মানুষ। চীনের চিরায়ত এই সাহিত্যকর্মকে এভাবেই অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন শিয়াও ওয়েই। পূর্ব চীনের শান্তং প্রদেশের চিনান সিটি। এখানকার একজন লাইভ স্ট্রিমার শিয়াও ওয়েই। তিনি চিরায়ত চীনা সাহিত্য এ ড্রিম অফ রেড ম্যানশন থেকে গল্প উপস্থাপন করেন। সত্যি কথা বলতে কি রোজগার তেমন বলার মতো নয়। আমি মাত্র কয়েক ডজন ইউয়ান দিনে আয় করতে পারি।
কখনো কখনো 100 বা 200 ইউয়ান আয় হয়। তবে সাহিত্য পড়ার মাধ্যমে আমার নিজের যন্ত্রণার উপশম হয়। সেজন্য আমি সবার সঙ্গে এই চিরায়ত সাহিত্য ভাগ করে নিতে চাই, যেটা আমাকে শান্তি দিয়েছে। আর এটা হলো এ ড্রিম অব রেড ম্যানশন। ছিং রাজবংশের সময়কার এক অনন্য সাহিত্যকর্ম এ ড্রিম অব রেড ম্যানশন। চীনা ভাষায় এর নাম হোং লও-মং। উপন্যাসটি প্রথম বই আকারে প্রকাশিত হয় 1791 সালে। চীনের 4টি সেরা ক্লাসিক উপন্যাসের অন্যতম হোং লও-মং এর লেখক ছাও সুয়েছিন এই মহাকাব্যিক উপন্যাসে 4টি অভিজাত পরিবারের উত্থান পতনের কাহিনী তুলে ধরেছেন। এই উপন্যাস অবলম্বনে টিভি সিরিয়াল ও চলচ্চিত্র হয়েছে। এই উপন্যাসটির একজন বড় ভক্ত সিয়াওয়ে লাইভে একাধারে গল্পকথক ও অভিনয় শিল্পী। তিনি বইটির কাহিনী বর্ণনা করেন, বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। ফিল্মিং, ভিডিও এডিটিং, চিত্রনাট্য লেখা, মেকআপ দেয়া সবই তিনি নিজেই করেন। গত 2 বছরে তিনি 300-র বেশি চরিত্রে একাই অভিনয় করেছেন। কেন তিনি এই কাজটি করছেন? মূলত বিষণ্ণতা ও ব্যর্থতা থেকে জীবনের মোড় ফেরানোর জন্যই এই বইকে বেছে নিয়েছেন তিনি। মাত্র 2 বছর আগে তার জীবনে দুর্যোগ নেমে আসে। তিনি একজন উদ্যোক্তা ছিলেন, তার ব্যবসায় ক্ষতি হয়। আর্থিক ক্ষতি, ব্যবসার ব্যর্থতা সব মিলিয়ে বিষণ্ণতায় আক্রান্ত হন তিনি। এ সময় হোং লও-মং উপন্যাসটি পড়ে শান্তি পান এবং ব্যর্থতা কাটিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করেন তিনি। আমার সব অর্থ নষ্ট হয়েছে, কিভাবে আমি এর সম্মুখীন হব? অনুভব করেছিলাম যে আমি একজন পুরোপুরি ব্যর্থ মানুষ। বই পড়ার মাধ্যমে, হোং লও-মং পড়ার মাধ্যমে এবং আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে পড়ার মাধ্যমে আমি ধীরে ধীরে আমার বিষণ্ণতা থেকে বের হয়ে আসি। সুতরাং প্রাচীন জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে আলাপের মাধ্যমে আমি জানি বই হলো মনের আশ্রয় এবং এমন সান্ত্বনা যা আমরা চিরদিন সাথে রাখতে পারি। সিয়াওয়ে তার পাঠ, বিশ্লেষণ এবং অভিনয়ের মাধ্যমে অসংখ্য নেটিজেনের মন জয় করেছেন। বর্তমানে টিকটকের চীনা ভার্সন ডোইনে তার 1,10,000 অনুসারী রয়েছে। মানুষের মনের ক্ষত সারাতে, নতুনভাবে স্বপ্ন দেখতে, আশার সঞ্চয় করতে চিরায়ত সাহিত্যের শক্তি প্রমাণ করেছেন চীনের নারী সিয়াওয়ে। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এই পর্যন্তই। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।